সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্ট আপনার কি কেউ ইউজ করেছেন মানে কখনো সেকেন্ড অর্ডার কেউ আছে কিনা এখানে? ডক্টর মামুন আমি এমওস এর ব্যবহার করেছি আর কি। আচ্ছা 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 আলহামদুলিল্লাহ। তো এখন এই শুরুতে মানে কিছু আলোচনা দরকার যে সেকেন্ড অর্ডার আসলে কখন আমরা করব। এই যেমন এই মডেলে তাদের তিনটা ভেরিয়েবল ছিল, ইনফরমেশন, দেন ইনফরমেশন কোয়ালিটি, সিস্টেম কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি। হ্যাঁ, তিনটা এই ভেরিয়েবল ছিল। তিনটা ভেরিয়েবল তারা মেজার করেছে এই আইটেমগুলোকে, এবং এই কোয়ালিটির সাথে স্যাটিসফ্যাকশনের একটা কজাল রিলেশন তারা দেখতে চাচ্ছিল। হ্যাঁ, এখন যদি এরকম হয় যে আমরা যখন এই ডাইরেক্ট রিলেশন মেজার করতে যাই, যদি আমাদের এখানে কোলিনিয়ারিটি প্রবলেম হয়, অর্থাৎ ভিআইএফ 5 এর উপরে চলে যায়, তখন আমাদেরকে সাজেস্ট করে যে আমরা যেন এই সেকেন্ড অর্ডারে চলে যাই, কিংবা হায়ার অর্ডার কনস্ট্রাক্টে চলে যাই, কিংবা হায়ারার্কিক্যাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, এটাকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। আমরা সেকেন্ড অর্ডার, এটি আমাদের বস্তু সুবিধা, আমরা সেকেন্ড অর্ডারে চলে যাই। হ্যাঁ, এটা হচ্ছে প্রাথমিক ধারণা যে ভিআইএফ যদি 5 এর বেশি চলে আসে, তখন আমাদের চিন্তা করতে হবে যে এখানে সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্ট করা যায় কিনা, এটাকে মানে ভিআইএফ কে ওভারকাম করার জন্য। আচ্ছা, দ্বিতীয় ধারণা যে অনেক সময় আমার মডেলটা অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে, অর্থাৎ এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এটা এক ধরনের কমপ্লেক্সিটি, হ্যাঁ, মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে, কম্প্রিহেনশনে সমস্যা হচ্ছে। তো এরকম যদি সমস্যা দেখা যায়, সেক্ষেত্রেও আমি সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্টের কথা ভাবতে পারি। উদ্দেশ্য আমার মডেলটাকে সিম্পলিফাই করা। এটাকে মানে জোসেফ হেয়ার বলেছেন পার্সিমোনিয়াস, হ্যাঁ, যে মডেলটাকে পার্সিমোনিয়াস করা, অর্থাৎ সিম্পলিফাই করা, যেন মানুষ এটাকে সহজে এক পলক দেখে এটাকে বুঝতে পারে। হ্যাঁ, তো এই হচ্ছে মানে দ্বিতীয় মানে আইডিয়া যেখান থেকে আমি সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্টে আসতে পারি। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে আমি সেকেন্ড অর্ডারে আসলেও আমাকে জাস্টিফাই করতে হবে থিওরিটিক্যালি, কনসেপচুয়ালি, যে আমি সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্টে কেন আসছি, এবং এই যে এটা আসাটা কতটা মানে যৌক্তিক, এটার পেছনে কোনো থিওরিটিক্যাল মানে মানে জাস্টিফিকেশন আছে কিনা। তো এই জন্য এটা আসলে মানে সবসময় সাজেস্ট করা হয় যে আসলে যতটা সম্ভব হায়ার অর্ডার কনস্ট্রাক্ট এড়িয়ে চলা, যতটা সম্ভব, কারণ জাস্টিফিকেশনটা অনেক সময় খুব ডিফিকাল্ট। আমরা অনেক সময় শুরুতেই আমি এই হায়ার অর্ডার কনস্ট্রাক্ট করবো বলেই ভাবছি এবং ডিজাইন করে ফেলতেছি, হ্যাঁ, শুরুতেই, পরে দেখা যাচ্ছে জাস্টিফিকেশন আমার সমস্যা হচ্ছে। তো এটা মানে আসা উচিত মানে এটার যে লজিক্যাল মানে কনসিকুয়েন্স সে অনুযায়ী। ওকে, এখন আমরা দেখি যে লিটারেচারের মধ্যে কত ধরনের হায়ার অর্ডার কনস্ট্রাক্ট থাকতে পারে। अगेन আমি ওই স্লাইডটাতে যাচ্ছি, প্রামায়ের যে স্লাইড, ওখানে জোসেফ হায়ারের বইতে এগুলো মানে সুন্দর করে বলা আছে, মূলত এখানে এগুলো কম্পাইল করা আছে। Higher order construct, when using higher order construct, several issues need to be considered. Okay, 4 ধরনের সাধারণত কনস্ট্রাক্ট লক্ষ্য করা যায়।
প্রথমটা হচ্ছে রিফ্লেক্টিভ রিফ্লেক্টিভ। এই যে ফার্স্ট অর্ডারের আরেকটা নাম হচ্ছে লোয়ার অর্ডার। হ্যাঁ, লোয়ার অর্ডার বলা হয়ে থাকে, এটা ফার্স্ট অর্ডারে বলা হয়, এই জিনিসটাকে মাথায় রেখে। তো ফার্স্ট অর্ডার থেকে আমরা এটাকে সেকেন্ড অর্ডারে একটা ভেরিয়েবলে কনভার্ট করছি। হ্যাঁ, অর্থাৎ এগুলাকে আমরা ধরতে পারি ডাইমেনশন। যেমন আমাদের যে উদাহরণটা ছিল, এই আমাদের যে যেমন এটা হচ্ছে ওভারঅল কোয়ালিটি, এটার তিনটা ডাইমেনশন: ইনফরমেশন কোয়ালিটি, সিস্টেম কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি। এই তিনটা ডাইমেনশন মিলে আমরা একটা কনস্ট্রাক্ট তৈরি করলাম, সেটাকে আমরা বলছি ওভারঅল কোয়ালিটি। আর এখানে এগুলোই বলা হচ্ছে যে আসলে আমরা ধরে নিচ্ছি যে এটা আমাদের সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্ট এবং এটার তিনটা ডাইমেনশন আছে। এগুলাকে আমরা বলছি ফার্স্ট অর্ডার 1, ফার্স্ট অর্ডার 2, ফার্স্ট অর্ডার 3, তিনটা ডাইমেনশন, এবং প্রত্যেকটা মেজার করা হচ্ছে রিফ্লেক্টিভলি। তার মানে রিফ্লেক্টিভ বোঝার উপায়টা কি, যে অ্যারোটা আসছে এই কনস্ট্রাক্ট থেকে আইটেমের দিকে। এগুলো বোঝা যাচ্ছে, এগুলো রিফ্লেক্টিভ। আর এখানেও দেখা যাচ্ছে যে এই যে ভিতরে ডাইমেনশনের সাথে যে সেকেন্ড অর্ডারের যে ফার্স্ট অর্ডারের সাথে সেকেন্ড অর্ডারের যে রিলেশন, এটাও দেখা যাচ্ছে রিফ্লেক্টিভ। হ্যাঁ, এটাও রিফ্লেক্টিভ, অর্থাৎ ডাইমেনশনের দিকে তাক করা। ওকে, তাহলে এটাকে আমরা বলছি রিফ্লেক্টিভ রিফ্লেক্টিভ। আরেকটা হচ্ছে রিফ্লেক্টিভ ফরম্যাটিভ। রিফ্লেক্টিভ এটা দেখা যাচ্ছে রিফ্লেক্টিভ, আর এটা হচ্ছে ফরম্যাটিভ, কারণ হচ্ছে অ্যারোটা রিভার্স হয়ে গেছে এখন, অর্থাৎ সেকেন্ড অর্ডারের দিকে তাক করা আছে। রিফ্লেক্টিভ ফরম্যাটিভ। ওকে, আরেকটা আছে ফরম্যাটিভ ফরম্যাটিভ। এগুলো ফরম্যাটিভ, আর ডাইমেনশনের সাথে সেকেন্ড অর্ডারের সম্পর্ক ফরম্যাটিভ, এটাকে বলা হচ্ছে ফরম্যাটিভ ফরম্যাটিভ। আর 4 নম্বরে যে টাইপ, সেটা হচ্ছে ফরম্যাটিভ এবং রিফ্লেক্টিভ। এখন লিটারেচারের মধ্যে সবচেয়ে বেশি যেটা দেখা যায়, এবং এটা আমাদের কমন সেন্সেও বলে, এটা হচ্ছে এই টাইপটা, অর্থাৎ রিফ্লেক্টিভ ফরম্যাটিভ সবচেয়ে বেশি ইউজ হয়েছে এই মানে ডাইমেনশন। এর কারণ হচ্ছে আমরা ধরে নিচ্ছি রিফ্লেক্টিভ মেজারমেন্ট স্কেলের পরিমাণ বেশি, তো সুতরাং এটা রিফ্লেক্টিভ থাকলো। আর এখানে ফরম্যাটিভ হওয়ার কারণটা কি? এখানে ফরম্যাটিভ হওয়ার কারণ হচ্ছে সেকেন্ড অর্ডার এটা মেজার করেছে এই তিনটা ডাইমেনশন দিয়ে, তার মানে তিনটা ডাইমেনশনই খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা একটাকে ডিলিট করতে গিয়ে পারি কিনা যদি প্রশ্ন আসে, যে ওখানে লোডিং কম আসছে আমরা ডিলিট করে দিলাম, তার মানে না, আসলে বিষয়টা ডিলিট করাটা অত সহজ নয়। এর কারণ হচ্ছে এই সেকেন্ড অর্ডারের অন্যতম একটা অ্যাসপেক্ট, অর্থাৎ এই ডাইমেনশন হচ্ছে এটা। তো এই জন্য এটাকে ফরম্যাটিভলি ফর্ম করা হয়, যেন এখানে লোডিং কম আসলেও আমি সেটাকে রিটেন করতে পারি। অর্থাৎ যদি আমাদের ওয়েটস কম বেশি আসে, আমি যেন এটাকে রিটেন করতে পারি। তো এই জন্য এই লিটারেচারের মধ্যে ফরম্যাটিভ এখানে, আর ওখানে রিফ্লেক্টিভ, এটা সবচেয়ে বেশি। দ্বিতীয় যেটা দেখা যায়, এটা ফরম্যাটিভ এবং এটা অবশ্যই ফরম্যাটিভ। হ্যাঁ, ফরম্যাটিভ ফরম্যাটিভ, এটা ফরম্যাটিভ এবং ফরম্যাটিভ, এই দুইটার মানে ব্যবহারে বেশি লক্ষ্য করা যায়। ওকে, এখন আমাদের যে মডেলটা আছে, আমরা যদি খেয়াল করি আমাদের মডেলটা কি, আমাদের মডেলটা এখানে আছে রিফ্লেক্টিভ, এখানেও আছে রিফ্লেক্টিভ। ওকে, এখানেও রিফ্লেক্টিভ। তাহলে আমাদের মডেলটা হচ্ছে এই যেটা হচ্ছে লিটারেচারে যেটা আসলে কম ইউজ করা হচ্ছে সেটা। এখন আমরা ইচ্ছে করলে এটাকে কিন্তু আমরা রিফ্লেক্টিভ এবং ফরম্যাটিভও অ্যাসেস করতে পারি। হ্যাঁ, এখন লিটারেচারের মধ্যে যেটা বেশি আছে আমরা দেখি সেটাই আমরা ইউজ করব।
সেকেন্ড অর্ডার ডেটা আমাদের আছে ওখানে। আমরা একটু এক পলক দেখে নিই যে ডেটার মধ্যে সমস্যা আছে কিনা। একটু আছে মনে হচ্ছে, এখানে 44 দেখাচ্ছে, এখানে 55 দেখাচ্ছে। ওকে, এগুলো একটু ইয়া করতে হবে। আবার এখানে দেখাচ্ছে রাইট। ওকে, তাহলে আমরা একটু ডেটা স্ক্রিনিং এ যাই আগে। সেকেন্ড অর্ডার আমাদের বেশি কিছু করতে হবে না, শুধু ম্যাক্সিমামটা বের করব। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। সর্টিং লার্জেস্ট টু স্মলেস্ট, expand selection করলাম। ওকে, মানে এটার মধ্যে দুটো এক্সট্রিম ভ্যালু আছে, এটা 4 হওয়ার কথা, এটা 5 হওয়ার কথা, রাইট? তাহলে এটা আমরা ডিলিট করে দিই, আর এটাকে আমরা নতুন একটা ফাইলে সেভ করি, কিংবা ওই ফাইলেও সেভ করতে পারেন। বেটার আমরা অরিজিনাল ফাইলটা রেখে দেই। রিফাইন দিয়ে সেভ করলাম। দেন এটা আমরা ডিলিট করে দিই। ডাবল ক্লিক, refined, ওকে। এখন দেখি কোনো এক্সট্রিম এটা কি করছেন কিভাবে? হ্যালো, আদারওয়াইজ মানে এই যে প্রিভিয়াস ডাটা ডিলিট করলেন কিভাবে? এই যে এখানে তো সেকেন্ড অর্ডার ছিল। রাইট বাটনে ক্লিক করে, আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। রাইট বাটন ক্লিক করে ডিলিট। ওকে, এখন আমরা দেখি এক পলক যে এখানে কিছু সমস্যা আছে কিনা। নাই, ফাইন। দেন আমরা এগুলো একটু ফাইন। এখন আমরা ইয়া করে ড্র করি আমাদের সেই এক্সারসাইজ। ইনফরমেশন কোয়ালিটি info 1 থেকে info 3, info 1 থেকে info 3, okay. Then system quality, system 1 থেকে system, okay. Then আছে service quality, SQ, okay. তারপর আছে কি satisfaction, তারপর আছে satisfaction, okay. মূলত আমাদের কি হচ্ছে ভেরিয়েবল, আর এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমরা বন্ধ করে দিই। এখন আমরা রিনেম করি, হ্যাঁ, এটা হচ্ছে ইনফরমেশন কোয়ালিটি।
এটা হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশন। তাহলে এই আমরা যেটা করতে চাচ্ছি এই তিনটাকে ডাইমেনশন হিসাবে ব্যবহার করে নতুন আরেকটা ভেরিয়েবল ক্রিয়েট করতে চাচ্ছি। ওকে, যে ভেরিয়েবলটাকে আমরা বলবো যে ওভারঅল কোয়ালিটি। এখানে একটা ওভারঅল কোয়ালিটি আমরা ভেরিয়েবল ক্রিয়েট করব। আমি ভেরিয়েবল ক্রিয়েট করার উপায়টা কি? একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম। জি জি জি, এই মডেলটা এখন যে অবস্থায় আছে আমরা ইনিশিয়ালি সেই অবস্থা রান করে কোলিনিয়ারিটি পেয়েছি এবং তখন প্রবলেম হচ্ছিল বলে আমরা সেকেন্ড অর্ডারের দিকে যাচ্ছি। মানে এখনো তো এটা সেকেন্ড অর্ডারের দিকে হয়নি, এখন তো এটা ফার্স্ট অর্ডারই। আমরা সেকেন্ড অর্ডারে মুভ করতেছি। হ্যাঁ, আমরা ওই জাস্টিফিকেশন গুলো তো বলে ফেললাম আগেই যে আসলে কোন তাহলে এটাই আমাদের ইনিশিয়াল মডেল, এটাই তো আমাদের ইনিশিয়াল মডেল। রাইট। এখন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যে আমরা সেকেন্ড অর্ডারে যাচ্ছি। এখন আমরা সেকেন্ড অর্ডার কিভাবে এস্টাবলিশ করতে হবে এই রিপোর্টিং গুলো আমরা দেখব। ডক্টর মামুন, স্যার ডক্টর আদনান যেটা বলতে চাচ্ছে যে মানে এটি আমাদের অরিজিনাল মডেল কিনা। হ্যাঁ, আমি যেটা এখানে ইনপুট দিতে চাচ্ছি সেটা হলো যে আদনান, ধরো তুমি টিকিউএম নিয়ে কাজ করতেছো, কেমন যেমন ডক্টর মামুন বললো যে ওভারঅল কোয়ালিটি বললো। এটা এখন তোমার এটা অরিজিনাল মডেল কিনা দ্যাট ডিপেন্ডস অন ইউর রিসার্চ ফ্রেমওয়ার্ক, রিসার্চ মডেল। কারণ তুমি দেখো, তুমি যখন টিকিউএম নিয়ে কাজ করবে, টিকিউএম এর কনস্ট্রাক্ট গুলো কিন্তু এগুলো, ধরো এমপ্লয়ি ইনভলভমেন্ট হতে পারে, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হতে পারে, দেন জাস্ট ইন টাইম হতে পারে। সো দিজ আর দ্য ডিফারেন্ট কনস্ট্রাক্ট। এগুলো কিন্তু আলাদা স্বতন্ত্র আছে, কেমন যেটা ডক্টর মামুন বলছিল। ডক্টর শামিম স্যার, হ্যাঁ, এগুলো আলাদা স্বতন্ত্র আছে, তাই না? তো এগুলো আবার মেজার করছি কিন্তু আমরা কোশ্চেনিয়ার দিয়ে। তো সেই ক্ষেত্রে আমার মডেলটা কিন্তু সেকেন্ড ওয়ারে যাওয়াটার লজিকটাই বেশি। সো আমার অরিজিনাল মডেলটাই এমন হতে পারে যে এটা সেকেন্ড ওয়ার্ডেরই বেশি স্যুট করে, কারণ আমি এই টিকিউএমটাকে মেজার করছি থ্রু দিস 4, 3 or 5 কনস্ট্রাক্ট। তো আমার মনে হয় অরিজিনাল মডেল এটাকে না বলে আমরা সেকেন্ড অর্ডারটা কি আমরা ফ্রেমওয়ার্কটা ওইভাবে তৈরি করি যে আমি মেজার করতে চাচ্ছি যে টিকিউএমটা ওভারঅল প্র্যাকটিসটা একটা অর্গানাইজেশনে কি হচ্ছে। সো ইন দ্যাট কেস এই টিকিউএমটাই হচ্ছে সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্ট, আর এগুলো হবে ফার্স্ট অর্ডার, মানে যেগুলো দিয়ে আমি টিকিউএম কে মেজার করছি, আবার এগুলোকে আমরা যেমন কোশ্চেনিয়ার দিয়ে মেজার করছি। সেক্ষেত্রে কি আমরা শুধু এটাকে অরিজিনাল মডেল না বলে সেকেন্ড অর্ডারটা কি তো আমরা অরিজিনাল মডেল বলতে পারি আমার অ্যাকর্ডিং টু আওয়ার রিসার্চ মডেল, নাকি ডক্টর মামুন? জি স্যার, ডক্টর শামিম স্যার। ডক্টর শামিম স্যার, আর আপনি মানে সঠিক বলছেন যে আসলে আমরা কিন্তু ইতিমধ্যে জাস্টিফাই করেছি যে সেকেন্ড অর্ডারে যাওয়ার যে মানে ব্যাকগ্রাউন্ড, সেগুলো কিন্তু আমরা আলোচনা করে আসছি, রাইট? না, এখন ডক্টর আদনান যেটা বলছে যে আমি ভিআইএ 5 এর বেশি হলেই আমি সেকেন্ড অর্ডারে যাব, নট নেসেসারি, আমি সেটা বলতে যাচ্ছি। আচ্ছা, আমার অরিজিনাল রিসার্চ মডেলটাই যদি হয় যে আই ওয়ান্ট টু সি দ্য ইম্প্যাক্ট অফ টিকিউএম অন অর্গানাইজেশন, দেন টিকিউএমটাকে আমি মেজার করবো ফার্স্ট অর্ডার কনস্ট্রাক্ট দিয়ে। সেই ক্ষেত্রে ভিআইএফ দেখার প্রয়োজন আছে বলে তাই মনে করি না। ভিআইএফ দেখার দেখবো, সেটা ঠিক আছে, বাট বিআইএফ 5 এর উপরে না হলে যে সেকেন্ড অর্ডারে যাব না, এটা কি প্রয়োজনীয়তা আছে? আমি সেটা বলতে চাচ্ছি। স্যার আপনি যেটা বলছেন সেটাও মানে একটা জাস্টিফিকেশন, কারণ আমরা বলছিলাম যে সেকেন্ড অর্ডারে যাওয়ার ক্ষেত্রে আমার মানে আইডিয়া গুলা কি কি, যে আমি কিভাবে বুঝবো যে আমি সেকেন্ড অর্ডারে যাচ্ছি। হ্যাঁ, একটা হচ্ছে যে যদি আমি একটা মডেল রান করছি, সে আমি এখন ফার্স্ট অর্ডার মানে সেকেন্ড অর্ডার যাওয়ার চিন্তা করি নাই, আমি এই মডেলটা নিয়ে আমি রান করছি ফর এক্সাম্পল। হ্যাঁ, এই মডেলটা নিয়ে রান করলাম, এখন আমি দেখলাম যে এগুলার মধ্যে ভিআইএফ এর সমস্যা হচ্ছে। হ্যাঁ, তখন আমি সেকেন্ড অর্ডারে যাওয়ার চিন্তা করব। এটা হচ্ছে প্রাথমিক একটা আইডিয়া, যেখান থেকে সেকেন্ড অর্ডারে যাওয়ার একটা মানে আইডিয়া আসে। আচ্ছা,
দ্বিতীয় আরেকটা আইডিয়া আসে, সেটা হচ্ছে আমার মডেলটা যদি খুবই কমপ্লেক্স দেখায়, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সংখ্যা যদি অনেক বেশি দেখায় এখানে, তখন একটা কমপ্লেক্সিটি মানে ভিজুয়ালাইজ করতে সমস্যা হওয়া, কিংবা হচ্ছে ইন্টারেকশন গুলি হচ্ছে খুব বেশি হয়ে যাওয়া, এই কমপ্লেক্সিটি মিনিমাইজ করার জন্য বলা হচ্ছে যে আমি সেকেন্ড অর্ডারে যেতে পারি, যেটা বলছে যে জোসেফ হেয়ার যেটা বলছে যে মোর পার্সিমোনিয়াস করার জন্য। হ্যাঁ, আমরা যদি দেখি তার সাজেশন আছে এখানে, আপনারা একটু মানে এগুলো একটু দেখতে পারেন। হায়ার অর্ডার কনস্ট্রাক্ট মডেল, মানে এখানে তারা বেশ কিছু আলোচনা আছে। ওকে, তো মূলত স্যার যেটা বলছেন যে আমি আগে থেকেও ভাবতে পারি, লিটারেচার যদি আমি দেখি যে হ্যাঁ যে এগুলি ডাইমেনশন দিয়ে সুন্দর করে অ্যাসেস করা যাচ্ছে, আমি যদি জাস্টিফাই করতে পারি থিওরিটিক্যালি সুন্দর করে, লজিক্যালি, দেন আমি শুরুতেই সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্ট হিসেবে এটাকে এস্টাবলিশ করতে পারবো, সেটাও কিন্তু লিটারেচারের মধ্যে আছে। তো আমি ওভারঅল যে আসলে মানে জেনারেল গাইডলাইন সেটা বলছি, আর স্যার যেটা বলছেন সেটাও ঠিক, যে আমি শুরু থেকেই এই মানে এটাকে সেকেন্ড অর্ডার ভাবতে পারি, এবং এই রিলেশনশিপ গুলাকে আমি জাস্টিফাই করলে আমার হয়ে যাবে। দুটা দিকে মানে উভয় দিকেই সত্য, এই আর কি। আচ্ছা, এখন আমরা সেদিকে যাচ্ছি না। আমরা মূলত আমাদের মডেলটা এস্টাবলিশ করে ফেলছি। আমাদের মডেল হচ্ছে এটা, যে আমরা সেকেন্ড অর্ডারে যাচ্ছি, আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি এবং লিটারেচারে জাস্টিফাই করেছি। আমাদের রিসার্চ মডেল হচ্ছে এরকম একটা, তার মানে এটা আমাদের অরিজিনাল মডেল, মানে ওই সেন্সে এটা ঠিক আছে, এটা এই মুহূর্তে আমাদের অরিজিনাল মডেল। ওকে, তাহলে এখন ওভারঅল তাহলে আর বিআইএফ টা চেক করছি না স্যার, এটা হচ্ছে আমরা আচ্ছা আমরা একটু চেক করে দেখি বিআইএফ এর কি আর মানে রেজাল্ট আসে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা লিটারেচার থেকে জাস্টিফাই করে আসি এই আমাদের সেকেন্ড অর্ডার থিওরিটিক্যালি, তাহলে বিআইএফ না দেখলেও হবে, মানে ভিআইএফ দিয়ে যে জাস্টিফাই করতে হবে বিষয়টা তা না। যেটা আমি বললাম যে ভিআইএফ হচ্ছে একটা মাধ্যম যেটা আমাকে ইন্ডিকেট করে সেকেন্ড অর্ডারে আমি যাব কি যাব না। কিন্তু এখন যেহেতু আমরা এটাকে এস্টাবলিশ করে ফেলেছি ইতিমধ্যে লিটারেচার দিয়ে, সুতরাং এখন আমাদের ভিআইএফ না দেখলে হচ্ছে। তারপর আমরা একটু দেখি আমাদের ভিআইএফ কি আসে। ইনফরমেশন কোয়ালিটি, সিস্টেম কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি। না, এখানে ভিআইএফ তেমন সমস্যা নেই। আচ্ছা, কিন্তু আমাদের লিটারেচার সাজেস্ট করছে যে এগুলিকে আমরা ডাইমেনশন হিসাবে ইউজ করতে পারি। ওকে, তার মানে আমরা এটাকে ভিআইএফ দিয়ে মানে এস্টাবলিশ করি নাই, এটা আমরা লিটারেচার থেকে এস্টাবলিশ করেছি। তাহলে আমরা নতুন একটা ভেরিয়েবল যদি অ্যাড করতে চাই যেখানে কোনো আইটেম থাকবে না প্রাথমিকভাবে, কিভাবে আনলেন এই যে নতুন এটা ওই সার্কেলটা কিভাবে আনলেন সিঙ্গেল সার্কেল? এটা স্যার এই যে উপরে লেটেন্ট ভেরিয়েবল নামে একটা কথা আছে, সিলেক্টের পরে। আচ্ছা, লেটেন্ট ভেরিয়েবল, ওখানে ক্লিক করে এখানে ক্লিক করলে এটা চলে আসবে। ওকে ওকে, তারপরে আবার সিলেক্টে গেলাম এটাকে ডিসিলেক্ট করার জন্য। ওকে, এখন আমরা একটা ভেরিয়েবল আনলাম, এটার আমরা নামকরণ করছি যে ওভারঅল কোয়ালিটি। ওভারঅল কোয়ালিটি আমরা নাম দিচ্ছি এটাকে। ওকে, এখন আমরা যদি লাইনগুলি ড্র করি, ওকে, তাহলে আমরা যেটা করেছি রিফ্লেক্টিভ এবং ফরমেটিভ। যদিও আমাদের মডেলে আছে রিফ্লেক্টিভ, কিন্তু আমরা লিটারেচারের মধ্যে যেটা দেখেছি বেশিরভাগ আসলে ফরমেটিভলি ইউজ করেছে।
সুতরাং আমরা এটাকে ফরম্যাটিভ ইউজ করতে চাই। তো ফরম্যাটিভ মানে হচ্ছে ডাইমেনশন থেকে এটা ভেরিয়েবলের দিকে তাক করা থাকবে অ্যারোগুলি। এখন যেটা দেখা যাচ্ছে এটা রেড দেখাচ্ছে, রেড মানে হচ্ছে একটা প্রবলেম, হ্যাঁ, এরর আছে। এবং আমরা যদি কার্সরটা নেই তাহলে সে বলছে দিস লেটেন্ট ভেরিয়েবল হ্যাজ নো ইন্ডিকেটরস, তার মানে এই যে ইন্ডিকেটর গুলা, আইটেম গুলা, এগুলি নাই। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইন্ডিকেটর ছাড়া কিন্তু সে রান করবে না। ওকে, এখন এই ইন্ডিকেটর আমরা কোত্থেকে আনবো? তো এই ইন্ডিকেটর আনার উপায় হচ্ছে এই যে ইন্ডিকেটর গুলি আছে এই সবগুলি মিলে মূলত এটার ইন্ডিকেটর হবে, ঠিক আছে? তাহলে এর কারণ হচ্ছে ওভারঅল কোয়ালিটি আমরা ধরে নিচ্ছি এটা মেজার করেছে মূলত এই সবগুলি ইন্ডিকেটর গুলা দিয়ে। সুতরাং এখানে যেটা করতে হবে এই সবগুলি ইন্ডিকেটর এখানে নিয়ে আসতে হবে। এটা কিভাবে করব? খুব সহজ, আমরা এই আইটেমগুলি সবগুলো সিলেক্ট করব। না, বেশি সিলেক্ট হয়ে গেছে, আমরা দেখি সিস্টেম কোয়ালিটি বাদে বাকিগুলি আনতে হবে আর কি। সিস্টেম সার্ভিস কোয়ালিটি, আচ্ছা অসুবিধা নাই, আমরা প্রয়োজনে স্যাটিসফ্যাকশন, ওকে, এগুলি আনলাম। এখন আনতে হবে বাকিটা, এটা হচ্ছে নিচে আছে। ওকে, ড্রাগ এন্ড ড্রপ করে আমরা ছেড়ে দিলাম, অর্থাৎ আমরা খেয়াল করি যে এখানে যে আইটেমগুলি আছে এখানে সেই আইটেমগুলি আসছে কিনা। রাইট, সেই আইটেমগুলি এখানে আসতে হবে। ওকে, এখন এই আইটেমগুলিকে আমরা ইচ্ছা করলে হাইড করে দিতে পারি এবং হাইড করাটাই বেটার হবে। ওকে, তার মানে আমরা ইচ্ছা করলে আবার এটাকে শো করতে পারবো। শো ইন্ডিকেটরস দিলে আবার চলে আসবে। ওকে, তাহলে এখন রেড মার্কটা চলে গেছে, তার মানে হচ্ছে এখন এটা রান করার উপযোগী, এখন রান করবে। Dr. Shamim, suppose we have near about 40 indicators all together. So এই সবগুলোকে এখানে আনতেই হবে, তাই না? এটাকে না দিলে তো রান করবে না। জি 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 স্যার, মানে বিশাল মানে একটা মানে হিবিজিবি হয়ে যাবে, তখন একে আনহাইড করে দিলেই হয়ে যাবে, বাট আনতেই হবে, তাই তো? রাইট, অবশ্যই আনতে হবে। এবং এটা আমাদের শো করার কোনো প্রয়োজন নাই, এটা আমরা সবসময় হাইড করে রাখি। আচ্ছা, ওটা এনে তারপরে হাইড করে দিব। রাইট, এনে হাইড করে ফেলবো। এখন এই যে 30 হোক 40 হোক 50 হোক যা হোক আনতেই হবে। রাইট, আনতে হবে। আচ্ছা, এখন আমরা যদি আমাদের এখন খেয়াল রাখতে হবে আমরা এখন মেজারমেন্ট মডেলে আছি কিন্তু এখনো, হ্যাঁ, এখন মেজারমেন্ট মডেল কিসের মেজারমেন্ট মডেল? আমরা এখনো আছি এই যে ফার্স্ট অর্ডারের মেজারমেন্ট মডেলে। আমরা কিন্তু এই যেটা হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার মেজারমেন্ট মডেল, এটা হচ্ছে ফার্স্ট অর্ডার মেজারমেন্ট মডেল, এটা হচ্ছে সেকেন্ড অর্ডার মেজারমেন্ট মডেল। আগে কি করতে হবে? ফার্স্ট অর্ডার মেজারমেন্ট মডেল দেখতে হবে, দেন হচ্ছে সেকেন্ড অর্ডার মেজারমেন্ট মডেল দেখতে হবে। আচ্ছা, আমাদের এই পদ্ধতিতে একটু ভুল হয়ে গেছে। আমরা যেটা করব, আমরা কিন্তু শুরুতে যেটা করেছি ফার্স্ট অর্ডার মেজারমেন্ট মডেল অ্যাসেস না করে আমরা কিন্তু ইন্ডিকেটর গুলা নিয়ে আসছি, হ্যাঁ, এটা কিন্তু সঠিক অ্যাপ্রোচ হয় না। এখন আমরা যেটা করব, রাইট, এখন আমাদের যেটা দেখতে হবে এটা আমরা এই মুহূর্তে এটা ডিলিট করে দিচ্ছি। এর কারণ হচ্ছে আমরা আগে আমাদের যে ফার্স্ট অর্ডার আছে এটার মেজারমেন্ট মডেল অ্যাসেস করতে হবে যে এগুলা লোডিং ঠিক আছে কিনা।
তাহলে আমরা যদি দেখি আউটার লোডিংস, আচ্ছা আমরা মডেলটাতে চলে যাই। আমাদের সবগুলো লোডিং ঠিক আছে, ফাইন, সবগুলো ঠিক আছে, ওকে ফাইন। আমরা যদি এবি দেখি 0.5 এর উপরে আছে সবগুলি, ফাইন। দেন আমাদের দেখা দরকার হচ্ছে এই ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি, HDMD রেশিও সব ঠিক আছে, ওকে ফাইন। তার মানে আমরা ফার্স্ট অর্ডারে আগে আমরা দেখে নিলাম যে আমাদের লোডিং এবং আমাদের যেটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটি এগুলা পাস করেছে কিনা। আচ্ছা, পাস করার পর আমরা যেটা করলাম, ডক্টর শামীম, সরি একটু আবার ডিস্টার্ব করছি, বিআইএফ এর ইন্টারপ্রিটেশনটা কি আরেকবার বলা যায় এখানে, যেহেতু এখানেই আছি? বিআইএফ হচ্ছে যদি আমরা দেখি যে আমাদের এই তিনটা ভ্যারিয়েবলের মধ্যে এই কোলিনিয়ারিটি সমস্যা থাকে, অর্থাৎ বিআইএফ যদি 5 এর উপরে চলে যায়, তাহলে এটাকে আমরা বলছি ইন্টার কোলিনিয়ারিটি প্রবলেম, তাদের মধ্যে কোরিলেশন আছে। কারণ ডিসক্রিমিনেন্ট ভ্যালিডিটিতে আমরা যেটা এস্টাবলিশ করতে চাই যে প্রত্যেকটার দূরত্ব থাকতে হবে, প্রত্যেকটাকে আলাদা স্বতন্ত্র যদি আমি ভেরিয়েবল হিসেবে ধরি তাহলে এগুলোর মধ্যে দূরত্ব থাকা বাঞ্ছনীয়। কিন্তু ভিআইএফ যদি 5 এর উপরে চলে আসে তাহলে এগুলিকে কোলিনিয়ারিটি প্রবলেম আছে, যেটা রিগ্রেশনের জন্য একটা সমস্যা। এখন এটা আমাদের একটা যেটা হচ্ছে আমাদেরকে আমরা কি করব, তখন আমাদেরকে তারা সাজেস্ট করে আইদার মার্জ করতে হবে, এই তিনটা হয়তো দুইটা হইতে পারে, হ্যাঁ তিনটা ভেরিয়েবল না, এখানে হয়তো দুইটা ভেরিয়েবল আছে, আমাকে তখন ওইভাবে চিন্তা করতে হবে এখানে মার্জ করা যায় কিনা, অথবা হায়ার অর্ডার কনস্ট্রাক্টে চলে যাওয়া। তো এখন আমরা এই হায়ার অর্ডার কনস্ট্রাক্টে চলে আসছি। তো এই হচ্ছে হায়ার অর্ডার কনস্ট্রাক্টে যাওয়ার মানে একটা আইডিয়া ওখান থেকে আমরা পাই। ক্লিয়ার? তো এইবার আমরা তো এই পার্টিকুলার কেসে ওরকম কোনো সমস্যা দেখিনি, বাট তারপরে আমরা চলে যাচ্ছি বিকজ দেয়ার ইজ এ থিওরিটিক্যাল সাপোর্ট। এক্স্যাক্টলি, রাইট। তার মানে থিওরিটিক্যাল সাপোর্ট থাকলেও আমি সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্টে যেতে পারবো। সো থিওরিটিক্যাল সাপোর্ট থাকলে ভিআইএফ এর ভেরিফিকেশনটা তখন আর ইররিলেভেন্ট হয়ে যাবে না, ওটা ওরকম মানে স্ট্রং থাকবে না। মানে এমন কি হতে পারে তাহলে রিভিউয়ার একটু ঝামেলা করতে পারে? না, আমরা থিওরিটিক্যাল সাপোর্ট থাকলে রিভিউয়ার সাধারণত ঝামেলা করবে না। ওকে, ফেয়ার এনাফ, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা যেটা করতে যাচ্ছি আমাদের সেকেন্ড অর্ডার ভেরিয়েবল ক্রিয়েট করলাম, আমরা ড্র করলাম, ফরমেটিভলি ড্র করলাম, দেন এটাকে রিনেম করলাম। আমরা যে ফরমেটিভলি ড্র করতেছি এটাও কি লিটারেচার দিয়ে সাপোর্টিভ হতে হবে? এটা লিটারেচার দিয়ে সাপোর্টিভ হতে হবে, এটা খুব সহজ। এর কারণ হচ্ছে এই আপনার তিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ডাইমেনশন এই ওভারঅল কোয়ালিটির জন্য। যেহেতু গুরুত্বপূর্ণ সুতরাং আপনি এটা রিফ্লেক্টিভলি করাটা উচিত হবে না। এই হচ্ছে মানে স্ট্রং আর্গুমেন্ট আর কি। ওকে, তাহলে এখন আমরা এই সিস্টেম কোয়ালিটি এটা আমরা হাইড করে দিলাম। এই পর্যায়ে আমাদেরকে সেকেন্ড অর্ডারের এই যেটা হচ্ছে মেজারমেন্ট মডেল, ফার্স্ট অর্ডার মানে মেজারমেন্ট মডেল আমরা দেখলাম, এখন আমরা সেকেন্ড অর্ডারের মেজারমেন্ট মডেল দেখব। তারপর হচ্ছে আমরা স্ট্রাকচারাল মডেল, অর্থাৎ এই জায়গায় আমরা পাথ কোএফিশিয়েন্ট দেখতে যাব।
এখন একটা জিনিস খেয়াল করার বিষয়, এই পুরোটা কিন্তু আমার এই এখন মেজারমেন্ট মডেলের অংশ হয়ে গেছে। ডাইমেনশন প্লাস আমার এই যে ওভারঅল কোয়ালিটি, এই সবগুলো এখন মেজারমেন্ট মডেলের অংশ। এবং এই জায়গাটাকে আমরা বলছি, এই অংশটাকে, যে এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডারের এই মেজারমেন্ট মডেল, আর এটা ছিল আমার ফার্স্ট অর্ডারের মেজারমেন্ট মডেল। তাহলে আমরা স্ট্রাকচারাল মডেলে যাওয়ার আগে আমাদের যে বাই ডিফল্ট নিয়ম, সেই নিয়মে থাকছি যে আগে এই মেজারমেন্ট মডেল, তারপরে স্ট্রাকচারাল মডেল। এখন আমরা ফার্স্ট অর্ডার শেষ করে এখন আমরা সেকেন্ড অর্ডারের মেজারমেন্ট মডেল দেখতে যাচ্ছি। আমার মনে হয় স্যার এখানে আমরা একটু বিরতিতে যাই, এই 10 মিনিট। আচ্ছা, আমরা যেটা বলছিলাম, এই এখন আমরা সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্টের মেজারমেন্ট মডেল অ্যাসেস করতে যাচ্ছি। সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্টের মেজারমেন্ট মডেল আমরা কিন্তু স্ট্রাকচারাল মডেলে এখনো হাত দেইনি। আচ্ছা, এখন সেকেন্ড অর্ডার মেজারমেন্ট মডেল কনস্ট্রাক্ট অ্যাসেস করার জন্য এই সবচেয়ে আইডিয়াল যে মেথডটা মানে প্রেজেন্ট করা হয়েছে সেটা হচ্ছে, এটাকে বলে টু স্টেজ অ্যাপ্রোচ। টু স্টেজ অ্যাপ্রোচ। আমরা বাকিগুলির দিকে তাকাচ্ছি না, যেটা আইডিয়াল, যেটাতে তেমন সমালোচনা নেই এবং যেটা মোটামুটি রিলায়েবল রেজাল্ট আমাদেরকে প্রেজেন্ট করে, সেটাই আমরা ইউজ করব। এবং এগুলা যদি ফরমেটিভ হয় সমস্যা নেই, রিফ্লেক্টিভ হলেও সমস্যা নেই। যে মেথড, সেটাকে বলা হচ্ছে টু স্টেজ অ্যাপ্রোচ। টু স্টেজ অ্যাপ্রোচটাই আমরা এখানে আজকে দেখাবো ইনশাআল্লাহ। তো টু স্টেজ অ্যাপ্রোচটা দেখানোর জন্য এই প্রোডাক্ট ইন্ডিকেটর, যেটাকে বলে যে রিপিটেড ইন্ডিকেটর, অর্থাৎ আমরা ইন্ডিকেটর গুলাকে রিপিট করলাম এখানে। হ্যাঁ, এটা আমাদের শুরুতে করতে হবে। তারপরে যেটা করতে হবে, এই অ্যালগরিদম রান করতে হবে। হ্যাঁ, অ্যালগরিদম রান করতে হবে। অ্যালগরিদম রান করার পর আমরা যেটা করতে হবে, আমাদের ফাইনাল রেজাল্ট, এটার নিচে লেটেন্ট ভেরিয়েবল বলে একটা বাটন আছে, লেটেন্ট ভেরিয়েবল। ওইটা আমাদের নিতে হবে, লেটেন্ট ভেরিয়েবল স্কোরগুলো। এটা আমরা এক্সেল ফরম্যাটে কপি করলাম। এখন এটা কোথায় পেস্ট করতে হবে? পেস্ট করতে হবে আমাদের যে ডেটাটা ছিল, ওই ডেটার ওখানে গিয়ে পেস্ট করতে হবে। সেকেন্ড ওয়ার্ড, সরি, এটা তো রিফাইন করেছি আমরা, যেটা রিফাইন করা সেটা, এই যে এটা রিফাইন করা যেটা, সেটা লাস্টে গিয়ে আমাদেরকে এটা পেস্ট করতে হবে। আচ্ছা, পেস্ট করে এই যে কেস আইডি, এটা আমাদের দরকার হবে না, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, তার মানে আমাদের যতগুলি ভেরিয়েবল আছে অতগুলি এখানে কলাম থাকবে, 1 2 3 4 5, টোটাল 5। ওকে, আমরা দেখি আমাদের 5টা আছে কিনা। 1 2 3 4 5। তাহলে এখন আমাদের যেহেতু এখানে আইটেম আছে, সুতরাং এটারও একটা লেটেন্ট ভেরিয়েবল স্কোর আসবে, এবং এটারও লেটেন্ট ভেরিয়েবল স্কোর আসবে। ওকে, তার মানে টোটাল 5টা আমাদের লাগবে, ভেরিয়েবল থাকবে এখানে। 5টা ভেরিয়েবল আছে, ফাইন। এখন এটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ কমা ডেলিমিটেড। ওকে, এটা মনে রাখতে হবে, আমরা CSV ফরম্যাটে সবসময় এগুলাকে সেভ করি। এটাকে আমরা একটু ভিন্ন নাম দিব, লেটেন্ট ভেরিয়েবল নাম দিলাম আমরা। ওকে, সেভ হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, এগুলার আর প্রয়োজন হবে না, এই ডাইমেনশন গুলি, আমরা ডাইমেনশন গুলি ডিলিট করে দেব।
আর এখানে যে ইন্ডিকেটর গুলি আছে আমরা সেই ইন্ডিকেটর গুলোও ডিলিট করে দেব। এগুলো আমরা ডিলিট করে দেব এবং এই আইটেম গুলো আমরা ডিলিট করে দেব। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমাদের যে মূল ভেরিয়েবল যেটা হচ্ছে ওভারঅল কোয়ালিটি এবং স্যাটিসফ্যাকশন, এগুলি চলে আসছে, রাইট? আচ্ছা, এখন আমাদের মনে আছে কিনা ওভারঅল মানে কোয়ালিটি অ্যাসেস করার জন্য আমাদের কি ছিল? তিনটা ডাইমেনশন ছিল এবং সেই ডাইমেনশন গুলার লেটেন্ট ভেরিয়েবল আমরা ডাউনলোড করে সেভ করেছি একটা নতুন ফাইলে, কিন্তু সেই ফাইলটা এখন আমরা আপলোড করি না এখানে। তাহলে এখানে যেটা করতে হবে, এখানে আরেকটা ডেটা আপলোড করতে হবে। আরেকটা ডেটা ইচ্ছা করলে আমরা এটার মধ্যে আপলোড করতে পারি। রাইট বাটনে ক্লিক করে ইনপুট ডেটা ফাইল, এখানে এই যে লেটেন্ট ভেরিয়েবল আমরা একটা নতুন ফাইল ক্রিয়েট করেছি লেটেন্ট ভেরিয়েবল, সেটা আমরা ওপেন করলাম। ওকে, আচ্ছা, এখানে লাস্টের দিকে যদি আমরা খেয়াল করি আমাদের কিন্তু ওই যে সিস্টেম কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি এবং ইনফরমেশন কোয়ালিটি, এই তিনটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এবং স্যাটিসফ্যাকশনেরও কিন্তু একটা লেটেন্ট ভেরিয়েবল আসছে। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমরা এখানে খেয়াল করব যে আমার ডেটা কোনটা দেখাচ্ছে, হ্যাঁ, যে লেটেন্ট ভেরিয়েবলটা দেখাচ্ছে কিনা। তাহলে ওভারঅল কোয়ালিটি অ্যাসেস করার জন্য আমাদের ডাইমেনশন ছিল, একটা হচ্ছে সিস্টেম কোয়ালিটি, একটা হচ্ছে সার্ভিস কোয়ালিটি, আর একটা হচ্ছে ইনফরমেশন কোয়ালিটি। আর স্যাটিসফ্যাকশন মেজার করার জন্য আমরা স্যাটিসফ্যাকশনের একটা লেটেন্ট ভেরিয়েবল স্কোর নিয়ে আসছি। আচ্ছা, এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা তো স্যাটিসফ্যাকশনের অলরেডি আইটেম ছিলই, আমরা কেন আইটেম গুলা নিচ্ছি না? হ্যাঁ, এর কারণ হচ্ছে আমরা এখন যেটা শামীম, এই ফাইলটা ইম্পোর্ট করলেন ওই যে রাইট ক্লিক করে, কোথায় রাইট ক্লিক করলে ফাইলটা ইম্পোর্ট করলেন? এটা স্যার ওই যে এক্সিস্টিং যে ডাটা ছিল না, ডাটা ফাইলটা, এক্সিস্টিং ডাটা ফাইলে, রাইট, ওখানে ওইখানে ক্লিক করতে হবে না? আচ্ছা, হ্যাঁ জি, রাইট ক্লিক করলে ইনপুট ডেটা ফাইল। ওকে ওকে। আর যেটা বলছিলাম যে আমরা তো স্যাটিসফ্যাকশনের ইতিমধ্যে আইটেম ছিল, তো আমরা ওই তিনটা আইটেম কেন ইউজ করলাম না, আমরা কেন এখন একটা আইটেম ইউজ করলাম? এর কারণ হচ্ছে আমরা ইতিমধ্যে মডেলটাকে এই বাকি এগুলাকে মেজার করছি হচ্ছে এই লেটেন্ট ভেরিয়েবল স্কোর দিয়ে। তো সুতরাং এটাকেও আমরা লেটেন্ট ভেরিয়েবল স্কোর দিয়ে মেজার করলে আমাদের বায়াস কম আসবে, এই জন্য আমরা এটাকেও লেটেন্ট ভেরিয়েবল দিয়ে মেজার করছি। শামীম ভাই, জাস্ট একটা কোয়েরি ছিল, এই লেটেন্ট ভেরিয়েবল স্কোরটা অ্যাকচুয়ালি কি স্কোরিংটা কিভাবে করে, এটা কি কোনো ধারণা দেওয়া যায়? এটার একটা ধারণা দিতে পারি। সুন্দর প্রশ্ন। আমরা ট্রেডিশনালি এই এসপিএসএস এ মনে আছে কিনা, আমরা যে ভেরিয়েবলের স্কোর করতাম, ধরেন 4টা 5টা আইটেম আছে, এগুলাকে এভারেজ করে আলটিমেটলি একটা ভেরিয়েবলের স্কোর পেতাম, রাইট, এসপিএসএস এ, এবং সেটা থেকে পরবর্তীতে আমরা রিগ্রেশন কিংবা কোরিলেশন অ্যাসেস করতাম। তো ওইটাই মূলত আসলে মানে এখানে লেটেন্ট ভেরিয়েবল স্কোর, তবে এখানে অ্যালগরিদমটা ডিফারেন্ট, ক্যালকুলেশন প্রক্রিয়াটা ডিফারেন্ট আর কি, তবে ওই ধারণাটা কিছুটা ওই রকমই। অর্থাৎ ভেরিয়েবলের যে আইটেমগুলো ছিল ওই আইটেমগুলোর উপর ভিত্তি করে সে মানে ভেরিয়েবলের আইটেমের উপর ভিত্তি করে ভেরিয়েবলের স্কোর সে ডেভেলপ করে ফেলছে, যেটাকে আমরা বলছি লেটেন্ট ভেরিয়েবল স্কোর। তার মানে এই যে স্যাটিসফ্যাকশন, এটা আসলে ওই এভারেজটা ওই এক্সেল শীটে যদি আমরা প্রত্যেকটা
ল্যাটেন্ট কনস্ট্রাক্টের যে আইটেমগুলো তার অ্যাভারেজ একটা কলাম করে ক্যালকুলেশন করে তারপরে আমরা ওই আইটেমগুলো এখানে দেই, এটা কি খুব রেজাল্টে খুব বেশি ভেরিয়েশন আসবে? স্যার আমার মনে হচ্ছে ভেরিয়েশন আসবে, কারণ হচ্ছে এই ওদের ক্যালকুলেশন প্রক্রিয়াটা লেটেন্ট ভেরিয়েবল যে ওরা মানে মানে কি করে কম্পিউট করে, এটা যে ক্যালকুলেশন এটা কিন্তু একটু ডিফারেন্ট, এই জন্য একটু মানে ভেরিয়েশন আসতে পারে। আমার আমার একটা পেপার কিন্তু আমি ওইভাবে করেছি এবং ওইটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে, ইন্টারন্যাশনাল জার্নাল অফ লিন সিক্স সিগমা। ওখানে কিন্তু অ্যাভারেজটা নিয়ে ওটাকে এখানে ইনসার্ট করেছি, কারণ এত ভেরি ইন্ডিকেটরস, পরে ওই অ্যাভারেজ নিয়ে ওই অ্যাভারেজের কনস্ট্রাক্ট গুলো দিয়ে তারপরে আমি ওই ইয়া করেছি আর কি। তখন দেখলাম যে না, ওটা খুব একটা কোশ্চেন করে নাই কোনো রিভিউয়ার ওইটার উপর। তবে এখানে আইডিয়াল প্রক্রিয়া হচ্ছে এটা সহজ, কারণ হচ্ছে আমরা যখন স্মার্ট পেলেজ ইউজ করি তখন এই অটোমেটিক সে আমাদেরকে লেটেন্ট ভেরিয়েবল স্কোরগুলো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা লেটেন্ট ভেরিয়েবল কি করলাম, স্কোরগুলি এখানে ইউজ করলাম। আচ্ছা, এটাকে কি ইয়া করতে হবে নাকি, ফরমেটিভ করতে হবে নাকি? আগে তো ফরমেটিভ ছিল, এটা ফরমেটিভ ছিল না? ও রাইট রাইট, সেটা আমরা যাচ্ছি, ওখানে যাচ্ছি, ভালো কথা বলছেন, আমরা এটা খেয়াল করে নিয়ে। এটা আমাদের হবে ফরমেটিভ, কারণ হচ্ছে এগুলা তো গুরুত্বপূর্ণ ডাইমেনশন, মনে আছে কিনা, ইনফরমেশন কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি, সিস্টেম কোয়ালিটি, গুরুত্বপূর্ণ ডাইমেনশন। আমাদের মডেলে কিন্তু এটা ছিল ফরমেটিভ, তো সুতরাং এটা ফরমেটিভ হবে। এখন আমরা এই যে এইটার কি করব, লাস্ট একটা কোয়েশ্চেন করতে পারি শামীম ভাই? সরি, আমরা আমরা তো ওভারঅল কোয়ালিটিরও একটা স্কোর পেয়েছিলাম, জি, ওইটা কিন্তু আমরা ইউজ করছি না। না ওইটা ইউজ করছি না আমরা। আমরা এখানে মূলত আইটেম নিচ্ছি। একটা জিনিস খেয়াল করার বিষয়, এই ওভারঅল কোয়ালিটির আইটেম মূলত এটা ডাইমেনশন গুলি। যখন আমরা সেকেন্ড অর্ডার মেজারমেন্ট মডেলে চলে আসলাম, এখন কিন্তু আমরা সেকেন্ড অর্ডার মেজারমেন্ট মডেল, তখন আইটেমগুলি ডাইমেনশনগুলি হয়ে গেছে আইটেম। আন্ডারস্টুড, রাইট, এখানে ডাইমেনশন হয়ে গেছে আইটেম। সুতরাং আমাদের এখানে ওভারঅল কোয়ালিটি মানে অ্যাসেস করতে হচ্ছে 3টা আইটেম দিয়ে, আর স্যাটিসফ্যাকশন অ্যাসেস করতে হচ্ছে একটা আইটেম দিয়ে। এখন আমরা এই দুইটার আবার কি করব, এই যে মেজারমেন্ট মডেল এখন এস্টাবলিশ করতে হবে, এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এখন আবারও আমাদের যেটা যেতে হবে, এখন মডেল কিন্তু বেশ সিম্পল। এখন ওই যে আগের ফরম্যাটে আমরা চলে আসছি, যেখানে দুইটা ভেরিয়েবল আছে, তবে এটা ফরম্যাটিভ, আর এখানে 3টা আইটেম আছে, এগুলাকে এখন আমরা আইটেম ধরছি, আর এটা এখানে আছে সিঙ্গেল আইটেম। তো আমাদের মডেল কিন্তু এখন মোটামুটি ওই আগের ফরম্যাটে চলে আসছে। এখন ওই ফরম্যাটিভের জন্য যা যা দরকার, যে ধরনের মানে রিকোয়ারমেন্ট, সেগুলো আমরা অ্যাসেস করব। তাহলে আমরা দেখি এই সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে আমাদের কি বলছে। এই এখানে আমরা দেখব হচ্ছে ওয়েটস আমাদের কি আসে। আচ্ছা, এখন এখানে প্রশ্ন আসতে পারে ওই যে গ্লোবাল আইটেম দিয়ে আমাকে কনভার্জন করতে হবে কিনা, কারণ আমরা ফরম্যাটিভে দেখলাম যে গ্লোবাল আইটেম দরকার ছিল, কিন্তু এখানে সাজেশন হচ্ছে না, আমাদের এখানে গ্লোবাল আইটেম দরকার হবে না। হ্যাঁ, কারণ এটা হায়ার অর্ডার কনস্ট্রাক্ট, এখানে আমরা শুধু ওয়েটস দেখলে হবে, ওয়েটস গুলো সিগনিফিকেন্ট কিনা। তাহলে এখানে কি দেখবো আমরা, আউটার ওয়েটস, এবং আউটার ওয়েটস সিগনিফিকেন্ট কিনা এটা দেখার জন্য আমাদের কি করতে হবে, বুটস্ট্র্যাপ করতে হবে। ওকে, তাহলে বুটস্ট্র্যাপ প্রসিডিওর আমরা দেখলাম আউটার ওয়েটস। আমরা কোন বুটস্ট্র্যাপটা করলাম? সরি, পার্সেন্টাইল? আমরা এটা খেয়াল করে নিই না। অলরাইট, আমরা পার্সেন্টাইল বুটস্ট্র্যাপ করব। থ্যাংক ইউ। আউটার ওয়েটস, আউটার ওয়েটস কি আমরা দেখলাম যে আমাদের এই যে ডাইমেনশন
যে ইনফরমেশন কোয়ালিটি, সিস্টেম কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি, ইনফরমেশন কোয়ালিটি, সার্ভিস কোয়ালিটি, সিস্টেম কোয়ালিটি। সিগনিফিকেন্ট আসে নাই, বাট অত খারাপও না। এখন আমাদের যেটা করতে হবে, এই আমাদের বিআইএফ দেখতে হবে, এখানে বিআইএফ দেখতে হবে অ্যালগরিদমের মধ্যে। আউটার বিআইএফ সমস্যা হচ্ছে না। তারপর হচ্ছে, আচ্ছা এখানে আমাদের এই সেকেন্ড যে অপিনিয়ন ছিল, যদি সিগনিফিকেন্ট না হয় সেক্ষেত্রে আমরা যেন লোডিংটা চেক করি, আউটার লোডিংস, এবং এই লোডিং যেন 0.5 এর বেশি থাকে। হ্যাঁ, যদি থাকে 0.5 এর বেশি তাহলে আমরা এটা রিটেন করব। আমরা যদি খেয়াল করি আমাদের এখানে লোডিং গুলা কিন্তু বেশ উপরে আছে। হ্যাঁ, সুতরাং যদিও এই ওয়েটস আমাদের কিছু সিগনিফিকেন্ট আসে নাই, বাট আমাদের লোডিং সাজেস্ট করছে যে আমরা যেন এগুলাকে রিটেইন করি। সুতরাং মানে এখানে আসলে যতটা সম্ভব আপনাকে সফটওয়্যার সাজেস্ট করলেও আপনাকে জাস্টিফাই করতে হবে যে না, এটা আমি বাদ দিতে পারছি না। কারণ গুরুত্বপূর্ণ জিনিস যেহেতু, এই মানে অনেক সময় সফটওয়্যার আমাকে পিরাপিরি করছে, বাট আমার কনসেপ্ট, আমার থিওরি, আমার প্রিভিয়াস স্টাডিজ আমাকে সাজেস্ট করছে যে এখানে আসলে বাদ দিলে হচ্ছে না, এটা মানে ভ্যালিডিটি অনেকটা কমে যাবে। তো সুতরাং আমি রিটেন করার আপ্রাণ চেষ্টা করব এখানে। তো তাহলে আমরা ওয়েটস দেখলাম, আমাদের এই সিগনিফিকেন্ট দুইটা আসে নাই, বাট লোডিং সাজেস্ট করছে যে এগুলা 0.5 এর অনেক উপরে আছে, সুতরাং আমরা রিটেন করছি তিনটাই। আর আরেকটা জিনিস, বিআইএফ আমাদের ঠিক আছে, পাস করেছে। আর যেটা হচ্ছে আর স্যাটিসফ্যাকশনের কি অবস্থা? স্যাটিসফ্যাকশন তো সিঙ্গেল আইটেম, তো সিঙ্গেল আইটেম সাধারণত আমাদের এখানে কোনো সমস্যা নেই। তো এখন আমাদের স্ট্রাকচারাল মডেল এখন চলে যাব। এই তো স্ট্রাকচারাল মডেলে যদি যাই, দেন আমরা দেখবো যে আমাদের এই পাথ কোএফিশিয়েন্ট কি আসে এবং এটা সিগনিফিকেন্ট আসে কিনা, রাইট? আমাদের রেজাল্ট অলরেডি এখানে আছে, আমরা দেখছি পাথ কোএফিশিয়েন্ট, রাইট? ওকে, পাথ কোএফিশিয়েন্ট এবং টি ভ্যালু অনেক বেশি আসছে, পি ভ্যালু অনেক সিগনিফিকেন্ট আসছে, রাইট? এবং কনফিডেন্স ইন্টারভ্যাল যদি দেখি সেটাও দুইটাই পজিটিভ। তার মানে এই এখানে একটা স্ট্রং কজাল ইফেক্ট দেখা যাচ্ছে। ওকে, তো তাহলে আমরা এইভাবে টু স্টেজ অ্যাপ্রোচে আমরা সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্ট ইয়ে করব, অ্যাসেস করব। এখন এই আমরা যেটা বলছিলাম যে আরো মানে পদ্ধতি আছে, রিপিটেড ইন্ডিকেটর, মানে রিপিটেড ইন্ডিকেটর অ্যাপ্রোচ একটা আছে, কিন্তু ওটা একটু রিস্কি। যখন আমাদের মডেলের মধ্যে ফরমেটিভ কনস্ট্রাক্ট থাকে সেই ক্ষেত্রে রিপিটেড ইন্ডিকেটর মানে ওই অ্যাপ্রোচটা আমাদের মানে ওটাতে বায়াস রেজাল্ট চলে আসে। সুতরাং ওই আমাদের সেকেন্ড অর্ডার মডেল উইথ ইন্ডিকেটরস ওটা কি সেভ করা আছে আপনার ওখানে? খাবেন আছে কি, এটা সেভ করা আছে সেকেন্ড অর্ডার মডেল উইথ ইন্ডিকেটরস? মানে কোথায় স্যার, কোথায় সেভ করা আছে? আপনি যে প্রেজেন্ট করলেন সেকেন্ড অর্ডার মডেল উইথ ইন্ডিকেটর, পরে তো ইন্ডিকেটর গুলো বাদ দিয়ে দিলেন, উইথ ইন্ডিকেটর মানে কমপ্লিট মডেলটা, এটার আগের মডেলটা। না না, সেটাই আমরা বাদ দিয়ে দিছি, রাইট? মানে ওটা সেভ করা নাই? না না, সেভ করা নাই, ওটা সেভ রাখা উচিত ছিল। আমরা না, আমি ওটা দেখতে যাচ্ছিলাম যে আমার ওই ফার্স্ট অর্ডার কনস্ট্রাক্ট থেকে যখন সেকেন্ড অর্ডার কনস্ট্রাক্টে আসে ওখানে তো একটা ওয়েট ছিল মনে হয়, তাই না? আচ্ছা, আমরা ইচ্ছা করলে আবার ওখানে যেতে পারি। হ্যাঁ, কারণ কি আমি ওইখান থেকেই তো বোধহয় মানে মেজার করতে পারি এটা সিগনিফিকেন্ট কিনা বা ওয়েট গুলো 0.5 এর উপরে কিনা, ওইখানেই তো শো করছিল মনে হয়। আচ্ছা আমরা দেখি যে ডান পাশে একটা বাটন আছে, আমরা ইচ্ছা করলে দুইটা গ্রাফ ক্রিয়েট করতে পারি একটা প্রজেক্টের ভিতরে। হ্যাঁ,
create a new path model. আমি ভাই মডেল সবগুলো সেভ হচ্ছে কোথায় কম্পিউটারে? এগুলির একটা ফাইল থাকার কথা আপনার ওই যে সেই স্মার্ট ডিএলএস এর সম্ভবত সি ড্রাইভে এগুলা সেভ হচ্ছে। System quality, service quality, information quality. Okay. এখন আমরা তাকে মানে এই মডেলটার কথা বলছিলেন এবং এইটা দেখেন নাকি? এখন এখানে ওয়েটস, হ্যাঁ ওয়েটসটা আমরা দেখতে যাচ্ছি। শামীম ভাই আমরা ওই মেজর মেমরি ক্যালকুলেট না করে বুটস্ট্র্যাপিংটা ইন্ডিপেন্ডেন্টলি চালাতে পারি, রাইট? এই যে দেখেন কিন্তু এগুলো সব এখন সিগনিফিকেন্ট শামীম, এই যে এগুলো এখানেও কি আমরা বায়াস কারেক্টেড বুটস্ট্র্যাপটা ইউজ করছি না পার্সেন্টাইল? এখানে পার্সেন্টাইল আমার মনে হয় তাহলে আরেকবার রান করতে হতে পারে। না, আমি বায়াস ক্যারেক্টার ওটা দিয়েছি। আমি যেটা বলতে চাচ্ছি এগুলো তো সিগনিফিকেন্টই আসলো সবগুলো, তাই না? এখানে আমরা ওয়েটটা দেখতে পারি না, ওয়েটটা ওই যে এগুলো তো টি ভ্যালু, তাই না? এই যে 27.297 এটা টি ভ্যালু না? এগুলো স্যার সিগনিফিকেন্ট ভ্যালু, রাইট? হ্যাঁ, আমরা এখানে ওয়েটটা শো করতে পারি না ডায়াগ্রামে ওয়েটটা এখানে হুম না, এখানে তো স্যার আমরা এখনো ওই এটার ওয়েটস আমরা দেখি নাই। আমরা এখন দেখতেছি যেহেতু ফার্স্ট অর্ডার কনস্ট্রাক্ট। হ্যাঁ, এটা ওয়েটটা এখানে আছে না অটোমেটিক? আচ্ছা, ওয়েটস মূলত এই পাথ কোএফিশিয়েন্টের কাছাকাছি। তাহলে আমরা দেখি যে টি ভ্যালুর জায়গায় আমাদের অ্যামোসে কিন্তু ওয়েটটা চলে আসে, এখানে অ্যামোসে কিন্তু ওয়েট গুলো চলে আসে রিফ্লেক্টিভ মডেলে। এই হ্যাঁ, রিফ্লেক্টিভ মডেল। মানে আপনি দেখেন এগুলো কিন্তু সিগনিফিকেন্ট, আমাদের ওইখানে যখন গেলাম তখন সিগনিফিকেন্ট শো করলো না, বাট এখানে কিন্তু সিগনিফিকেন্ট শো করলো, তাই না? ওই যে এই পাথ কোএফিশিয়েন্ট গুলো, রাইট? হ্যাঁ, রাইট। হ্যাঁ, এখন এটাই মানে মানে প্রবলেম যে আমি কি এখান থেকে ওয়েটস গুলো নিব কিনা। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমাকে আগে এস্টাবলিশ করতে হবে ফার্স্ট অর্ডার। এটা এস্টাবলিশ করার পর দেন আমি যাব হচ্ছে সেকেন্ড স্টেজে, এই মডেলটাতে যেটা আমরা দেখি, এই মডেলটাতে এখানে যেগুলি আসবে এগুলি মূলত আমার ওয়েটস। এটা হচ্ছে সেকেন্ড অর্ডারের ওয়েটস। এটা হচ্ছে মোটামুটি বায়াস ফ্রি রেজাল্ট এই জায়গাটায় এগুলি।
এখন আমরা তাদের সাজেশন অনুসরণ করছি আর কি, যারা গুরু আছে তারা যেটা বলছে যে মানে 2 স্টেজে করার জন্য আর কি। ওকে, তাহলে আমরা ইচ্ছা করলে এটাও সেভ করে রাখতে পারি একই মানে প্রজেক্টের ভিতরে দেখার জন্য। আর আমাদের এটা হচ্ছে ফাইনাল, আমরা বলবো যে সেকেন্ড অর্ডার আমরা এইভাবে রিপোর্ট করতে পারি। ইচ্ছা করলে এটা কপি করে আপনারা এই যে ওয়ার্ডে নিয়ে গেলেন, ওখানে সেকেন্ড অর্ডারের ফাইনাল রেজাল্ট এখানে প্রেজেন্ট করলেন। অনেকে মানে এটা সরাসরি কপি করে দেয়, আবার অনেকে টেবিলের মাধ্যমে দেয়, মানে অথবা কম্বিনেশনও দেয়া যেতে পারে, দুইটাও একসাথে দেয়া যেতে পারে, যেটা ভালো হয়। তো এইভাবে মূলত আমরা এই গাইডলাইনটা অনুসরণ করছি এবং এইভাবে প্রক্রিয়াটা সম্পাদন করছি। আমরা একটু দেখি টেকনিক্যাল কনসিডারেশন তাদের কি কি আছে, বিশেষ করে এই ফাইলটাতে কিছু আছে কিনা। এই ফাইলটাতে তেমন আলোচনা না। তাহলে আপনারা ওই বইটাই মূলত দেখেন যে জোসেফ হেয়ারের বইটা, ওখানে সেকেন্ড অর্ডার দিয়ে সার্চ দিয়ে আপনারা এই সেকশনে আসলে এখানে মূলত সে মানে যতগুলি অ্যাভেলেবল মেথড আছে এগুলার প্রজ এন্ড কনস এগুলি মোটামুটি সে ডিটেল আলোচনা করেছে, আলোচনা করে মানে সাজেস্ট করেছে কোন মেথডটা করলে বেটার। এগেইন একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই বইটা কিন্তু পাবলিশ হয়েছে সম্ভবত 2016 সালে। এখন এই রিসেন্ট এডিশন কিন্তু আসছে এবং এখানে নতুন নতুন জিনিসপত্র আসতেছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আসলে আমরা আজকে যেটা শিখছি এটাই যে একমাত্র বিষয়টা তা না, এবং নতুন নতুন জিনিসপত্র আসবে। এটা 2017 সালে শেষ পাবলিকেশন। তার মানে বাই দিস টাইম কিন্তু আরো অনেক নতুন সাজেশন আসছে যেটা এই বইতে নাই, এবং এই জন্য ওগুলোর জন্য আমাদেরকে নজর রাখতে হবে, বিশেষ করে এই গুরুরা কখন এই একজন আরেকজনকে চ্যালেঞ্জ করছে কিংবা নতুন কিছু আপডেট করছে কিনা, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর পিএলএস, এসইএম এর এবং স্মার্ট পিএলএস দিয়ে আরো অনেক কিছু আছে যে সবকিছু আসলে সম্ভব না যে 4 দিনে মানে টাচ করা। তো এবং সবগুলি একসাথে আসলে টাচ করাও আসলে উচিত না, যেটা আমি মনে করি যে শুরুতে বেসিক কিছু জিনিস যেটা আমাদের ইন্টারেস্টকে গ্রো করবে, দেন আমি যখন লেখা শুরু করব কিংবা আমার থিসিস লেখা শুরু করব, কাজ শুরু করব, দেন আমি আস্তে 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 এটা ডিপে আমি যাব তখন। তো এই হচ্ছে আইডিয়াল অ্যাপ্রোচ। এই ওয়ার্কশপ থেকে আপনি হয়তো বেসিক জিনিসটা পেলেন, কিন্তু আপনি নিজেই যখন এক্সপার্ট হবেন তখন আপনি অনেক গভীরে এগুলি খুঁজবেন, বুঝবেন যদি আপনার ইন্টারেস্ট থাকে। আর এখন এত গভীরে গিয়ে আসলে মানে সময় নষ্ট এবং আপনি ভুলে যাবেন আনলেস আপনি এখনই কাজ শুরু করছেন। এই জন্য সাজেশন হচ্ছে আমার পক্ষ থেকে যে মানে মানে করতে করতে শিখা, পেপার লিখেন, শিখেন, পেপার লিখেন, যখন দেখবেন যে হায়ার অর্ডার কনস্ট্রাক্ট আসছে আপনার, দেন আপনি হায়ার অর্ডার নিয়ে আরেকটু গবেষণা করলেন, এই আর কি। কারণ ফরমেটিভ অনেক সময় আমরা ইউজ করি না বেশিরভাগ ক্ষেত্রে, তো ফরমেটিভ আসলে দেন আপনি ফরমেটিভ নিয়ে আরেকটু ঘাটাঘাটি করলেন, আরেকটু শিখলেন। বিষয়গুলো অনেক টেকনিক্যাল, তো এই জন্য অনেক সময় এগুলি মনেও থাকবে না আমাদের একসাথে সবকিছু শিখলে। তো এই হচ্ছে বিষয়, আমরা মনে হয় মোটামুটি শেষ করে ফেলছি।